আমি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা, তাদের সিক্রেট এজেন্ট নিশাত আহসান তুষার। শোনো আরিমা, তুমি কি চাও না তোমার বোন, মা বাবা আর খুনিরা তাদের শাস্তি পাক? আমি তাদের নিজ হাতে শাস্তি দিব। দয়া করে বলবেন না আইনের হাতে তাদের তুলে দিতে। তুমি অনেক শক্ত আছো, কঠোর মনের অধিকারী, তুমিই পারবে তাদের শাস্তি দিতে। কিন্তু আইনের লোক যেন কিছু বলতে না পারে, তাই তোমাকে আইনের লোক হতে হবে। পুষ্প অসহায় দৃষ্টিতে তাকালো। তার মতো গরিব ঘরের মেয়ে কোথায় চাকরি পাবে, যেখানে ঘুষ ছাড়া চাকরিই হয় না? আমি তোমাকে চাকরি দিব, আমার বিয়ে হবে তুমি। আস্তে আস্তে তোমার সততা দেখে তোমাকে সিক্রেট এজেন্টদের দলে নেব। তার আগে শোনো, রায়হান শেখ তোমাকে ব্যবহার করবে খানবিলাকে ধ্বংস করার জন্য। তুমি এমনভাবে কাজ করবে যাতে করে সবাই ভাববে তুমি তাদের ব্যাপারে কিছুই জানো না। তাদের সব খুঁটিনাটি তোমার জানতে হবে, আমি হেল্প করব। আর ট্রেনিং, ওটা রায়হান নিজ দায়িত্বে করাবে তোমার। রাজকে সহ্য করতে হবে তোমার, তার সাথে প্রেমের অভিনয় করতে হবে, তাতেই কাজ হবে। প্লিজ মেনে নাও আরিমা। আচ্ছা, তাই হবে। এই নাও একটা ফোন, এখানে নাম্বার আছে আমার, দরকার হলে কল দিও। নিশাদ চলে যেতেই পুষ্প কান্নায় ভেঙে পড়ল। আজকে রাজ বাসায় নেই, এটাই সুযোগ ছিল। পুষ্প অজু করে জায়নামাজ বিছিয়ে নিল, তারপর নামাজ আদায় করে দোয়ার মধ্যে ইচ্ছে মতো কাঁদল। একমাত্র উপরওয়ালা ছাড়া যে কেউ নেই তার। এরপর থেকে আরিমা অভিনয় করে যেত। শত ক্ষোভ থাকা সত্ত্বেও সে মুখ বুজেছিল। আস্তে আস্তে রায়হান শেখের সাথে পরিচয় হলো। তারপর সব প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে এখানে আসার পর। সে কিছুতেই দমিয়ে রাখতে পারে না নিজেকে। সে হতাশ, চরমভাবে হতাশ। খানভিলায় নীরবতা বিরাজ করছে। একটা ছুঁই পড়লেও যেন আওয়াজ হবে। আরিমা সোফার সাথে হেলান দিয়ে বসে আছে। তার কোনো হেলদোল নেই, খালি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃষ্টি তার মেঝের সাদা টাইলসের দিকে। বন্ধু মহলের সকলে এসে আরিমাকে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। আরিমার কোনো রিয়াকশন না পেয়ে ফারহা তার দিকে তাকালো। জ্ঞান হারিয়েছে মেয়েটা। ওকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে শুয়ে দিল আফরিদ। ফায়ান এখনো সোফার হাতল শক্তভাবে ধরে রেখেছে। সে জানতো আরিমা হলো পুষ্প, কিন্তু এত কাহিনী জানতো না। তারপর ফায়ান উঠে দাঁড়িয়ে একটা লাথি দিল চেয়ারে। তারপর হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। রামিসা নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে শুধু। সে ভাবতেও পারেনি তার কাছের মানুষটা কিভাবে তার পিঠে ছুরি বসিয়ে দিবে। সে তো ধন দৌলত, প্রাচুর্যে ঘেরা অট্টালিকা এসব খুব করে চায়নি। সে চেয়েছিল তার ছোট্ট ফুলের মতো বোনটাকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে, তাদের স্বপ্ন পূরণ করতে। এটাই কি তার দোষ? সে কি সুখের যোগ্য না? তার কি একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? খুব কি ক্ষতি হয়ে যেত যদি তার বোকা ফুলের সাথে সে বেঁচে থাকতো? তাকে যদি সবকিছু খুলে বলতো, তাহলে কি আজ তার বোনটা কবরে শুয়ে থাকতো? একটা মেয়ে কখনোই তার প্রেমিক পুরুষের নামে বদনাম গাইতে পারে না। তাই রামিসাও এখানে এসে আটকে ছিল। সে ভেবেছিল যদি রাজ ভালো হয়ে যায়, ইস, যদি সব মিথ্যে হতো। কিন্তু না, বিশ্বাসের উপর মৃত্যু পেয়েছে। তাহলে কি ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করা ভুল? শ্রোতা দর্শকরা উত্তর দিয়ে যাবেন কথাগুলোর। অ্যাক্সিডেন্টের পর কত কষ্টে মেয়েটার ছোট বোনটাকে নিয়ে পালিয়ে আসে। সদ্য বাবা মা হারানো মেয়েটা কি করবে ভেবে পায় না। মানুষের আশ্রয় নিয়ে বোনটাকে বাঁচানোর জন্য গার্মেন্টস কর্মীদের সাথে যোগ দেয়। এটা কি সেই রামিসা যাকে তার মা খাইয়ে না দিলে পুরো বাড়ি মাথায় তুলে নিত? এক গ্লাস পানি নিজ হাতে খেত না। বড় অট্টালিকায় যার বাসস্থান ছিল, 10টার আগে ঘুম থেকেই তোলা যেত না। বোনের জন্য রামিসা সব সুখ ত্যাগ করে। যখন দেখলো গার্মেন্টসে পোষাচ্ছে না, উল্টে একটা ষোড়শী কন্যাকে দেখে সবার জীব উল্টে যায়, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সে একটা ছোটোখাটো কোম্পানিতে জয়েন হয়। কি সুন্দর ছিল সেই দিনগুলো। রামিসা কি তার বোকা ফুলের কাছে ফিরে আসবে না? তার ফুল অনেক চালাক হয়ে গেছে যে তার বাচ্চাকে সে বড় করে তুলছে। রামিসা কি এসব দেখবে না? এসে একটা বার কি তার বোকা ফুলের সামনে আসবে না রামিসা? আরিমা হাওমাও করে কেঁদে উঠল। শত বছর মাস দিনের কান্না যেন উতলে পড়ছে আজকে। কেন সে নিজেও জানে না, নিজেকে ধরে রাখতে পারছে না আরিমা। বুক জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে বুকে কেউ অসংখ্য ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। বুকটা জ্বলে যাচ্ছে, ভেতরটা পড়ছে। প্রিয় মানুষ হারানোর বেদনা কি এইরকম? তাহলে যে আরিমা বেশি দিন বাঁচবে না। ফায়ান সবে বাসায় ফিরেছে। অর্ধেক সিঁড়ি অবধি আসতেই আরিমার গগন বিদারী চিৎকার তার কানে এলো। সাথে সাথে দৌড় লাগালো সে। মেয়েটার যদি কিছু হয়ে যায়, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না সে। দরজা বন্ধ থাকায় ফায়ান পাশের রুমে বাড়ি দিতে লাগলো। ইতিমধ্যে বাকিরাও উঠে গেছে। আরিমার কান্না যেন সারা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে।
ভেতর থেকে দরজা খুলতেই ব্যালকনি থেকে লাফ দিয়ে নিজের রুমে প্রবেশ করল ফায়ান। ঘরটা পুরো অন্ধকার। আরিমার কান্নার আওয়াজ আসছে খাটের এক কর্নার থেকে। ফায়ান গিয়ে আরিমাকে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এদিকে আরিমা ভরসার স্থান পেয়ে ফায়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আমার বোনটা কী দোষ করেছিল নেতা সাহেব? আমার বোনটার মনে যে কোনো প্যাচ ছিল না, সে কি এসব পাওয়ার যোগ্য? আমার বোনটা সব সময় অল্পে খুশি ছিল নেতা সাহেব। এনে দিন নেতা সাহেব, এনে দিন না। আপনি তো একজন এমপি, আমার বোনকে কি আনতে পারবেন না? আরিমা কান্নার প্রলয়ে পড়ে কী সব বলছে তা তার জ্ঞানের বাইরে। না হলে যাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন তাকে কি ফিরিয়ে আনা সম্ভব? কুসমিন কালেও না। আরিমা ফায়ানের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমার নিষ্পাপ বোনটাকে কেন তারা মেরে ফেললো? কেন কেন কেন? আমি ছাড়বো না তাদের নেতা সাহেব, ছাড়বো না আমি। কঠিন শাস্তি দিব আমি। তাদের লাশ কুকুরও খেতে ভয় পাবে, তাদের আমি ছাড়বো না। ফায়ান কিছুতেই আরিমাকে শান্ত করতে পারছে না, যেন আরিমার মাঝে কোনো দৈব শক্তি প্রবেশ করেছে। এদিকে আরেকটু হলে ফায়ানের পাঞ্জাবিটাও ছিঁড়ে আরিমার হাতে চলে যাবে। ফায়ান আর কিছু না ভেবে আরিমার দুই গাল চেপে নিজের দিকে খানিক এগিয়ে আনলো। তারপর আরিমার শুষ্ক দুই ঠোঁটের ভাঁজে নিজের ভেজা ঠোঁট দুটো চেপে ধরলো। বেশ খানিক সময় বাদে আরিমা শান্ত হলো। বড় বড় শ্বাস নিচ্ছে মেয়েটা। এখনো বুকটা জ্বলছে। ভেতরে মনে হচ্ছে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তার কাছে নিয়ে নেন। এতে তোমার আর আমার কারো হাত নেই বউ। তোমাকে বুঝতে হবে, আগের থেকে দ্বিগুণ স্ট্রং হতে হবে। আরিমা মাথা তুলে ফায়ানের দিকে একবার তাকালো। তারপর আবার ফায়ানের বুকে মুখ গুজে ফুপাতে লাগলো। তার মন কান্না থামাতে সায় দিচ্ছে না, যেন কান্না থামালেই কেউ তাকে গুলি করে মারবে। অগত্যা ফ্রেশ না হয়ে আরিমাকে কোলে তুলে নিল ফায়ান। তারপর বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। আরিমাকে বুকে নিয়ে একটা মেসেজ সেন্ড করে দিল ফায়ান, যার ফলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবাই যে যার ঘরে চলে গেল। কিন্তু কারো চোখে যে ঘুম নেই। ফায়ান আরিমার চুলে বিলি কেটে দিচ্ছে আর একটু পর পর একটা করে চুমু খাচ্ছে। আরিমা আবেশের চোখ বন্ধ করে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে, যেন সে ফায়ানের কর্মকাণ্ডগুলো মনোযোগ সহকারে অনুভব করছে। হঠাৎ আরিমা বলে উঠল, আপনি তো আমাকে সেদিন অপমান করেছিলেন, তাই আমি সত্যি বলছি নেতা সাহেব, আমার কোনো দোষ ছিল না। ওটা রাত ছিল সেদিন, আমাকে ভুল বুঝে থাকবেন না। ফায়ান আরিমাকে সরিয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ল। আরিমা ভিমড়ি খেয়ে গেল। এমন কি বলে ফেলেছে সে, যার দরুন নেতা সাহেবের এমন আচরণ? ওসব যদি গায়ে মাখতাম, না আমি তোমার বুকে থাকতাম না তুমি থাকতে। আমি শুরু থেকেই সব জানতাম। উৎকণ্ঠার ঝুঁকিতে আরিমা দুহাত দিয়ে ফায়ানের পাঞ্জাবির কলার চেপে ধরল। এতে ফায়ান খানিক উঠে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। পাঞ্জাবিটা মেঝের একপাশে অনাদরে পড়ে রইল। ফায়ানের কাজে আরিমা হকচকিয়ে গেল। কি করলেন এটা? নামুন আমার উপর থেকে, অসভ্য লোক একটা। কথায় কথায় যে খালি পাঞ্জাবির কলার চেপে ধরো, আর একটু হলে তো পাঞ্জাবি ছিঁড়ে তোমার হাতে চলে যাবে। এবার আমাকে খামচে ধরো। পাঞ্জাবিরও সৌভাগ্য, সে আমার বউয়ের হাতের স্পর্শ পায়, খালি দুর্ভাগা আমিই পাই না। আরিমা কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো ফায়ানের দিকে। তারপর হো হো করে হাসতে লাগলো। ফায়ান আরিমার মুখের নিষ্পাপ হাসিটা মন ভরে দেখছে, যেন তার ঘোর লেগে যাচ্ছে। বউ এভাবে হেসো না, আমি যে কন্ট্রোললেস হয়ে পড়ি। আসো একটা চুমু খাই। আরিমা হাত দ্বারা তার ঠোঁট ঢেকে ফেলে। তা দেখে ফায়ান ঠিক করে হেসে ওঠে। আরিমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফায়ানের দিকে। তার মনে ঝড় তোলার জন্য নেতা সাহেবের হাসিই যথেষ্ট। বউ, হ্যাঁ। আরিমা হঠাৎ অপ্রস্তুত হয়ে গিয়েছিল। ফায়ান আবার হাসলো। একটা চুমু দেই। আরিমা মনে মনে ফায়ানকে ভয়ঙ্কর সব গালি দিল। সে তো না করবেই, ফায়ান জোর করে দিতে পারে না। আরিমা গাল ফুলিয়ে বলল, না। বলেই ফায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ফায়ান হাসতে হাসতে গড়াগড়ি খাবে যেন। সে আরিমার মনোভাব ভালো করেই বুঝতে পারছে। আরিমা আর না পেরে ফায়ানের উপরে উঠে বসে পড়ল। তারপর বুকে কিল ঘষি দিতে দিতে বলল, আনরোমান্টিক ছাগল কোথাকার, তোর বউ টিকবে না দেখিস। একটা চুমু দেওয়ার জন্য যদি এভাবে অনুমতি নিস, তাহলে তো জীবনে বাচ্চা পয়দাও করতে পারবি না। আরিমা ঘরে কি বলছে তার নিজেই জানে না। এদিকে ফায়ান হা করে তাকিয়ে আছে আরিমার পানে। সে নাকি আনরোমান্টিক, বাচ্চা পয়দা করতে পারবে না। না না, এটা তো মানা যায় না। এবার ফায়ান আরিমাকে শুইয়ে দিয়ে তার উপর নিজের শরীরের ভার ছেড়ে দেয়। আরিমা যেন গলে যাচ্ছে। মোটা কোথাকার, নামেন আমার উপর থেকে।
ওহ মা, গেলাম গেলাম, আমি গেলাম রে। আরিমার চোখ বড় বড় করে তাকিয়েছে। আয়ানের হলোটা কি? আরিমার সামান্য কথায় এমন রিয়াকশন, ভাবা যায়? আয়ান আরিমার ঠোঁট ছাড়ার নামও নিচ্ছে না, যেন দিন দুনিয়া ভুলে আছে। আরিমার দম যায় যায় অবস্থা। কিল ঘুষি দিয়েও যখন ছাড়াতে পারল না, শেষে না পেরে ফায়ানের ঠোঁটে জোরসে একটা কামড় দিয়ে বসলো। ফায়ান তৎক্ষণাৎ সরে এলো আরিমার থেকে। বেচারা ভেবেছিল আরিমা রেসপন্স করবে, কিন্তু কে জানতো তার ঠোঁট থেকে রক্ত বের করে দিবে। আরিমা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি মানুষ নাকি রাক্ষস? মা গো মা, আরেকটু হলে তো মরেই যেতাম। ফায়ান অসহায় চোখে তাকালো আরিমার দিকে। আহারে বেচারা নেতা সাহেব। আরিমার বড্ড মায়া হলো, তাই ফায়ানের কপালে একটা চুমু দিয়ে ওপাশে ফিরে শুয়ে পড়ল। ফায়ানও আরিমাকে শক্ত করে জড়িয়ে ধরল পিছন থেকে। আরিমা মুচকি হেসে উল্টো ঘুরে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ফায়ান হাসলো, মেয়েটা বড্ড নাজুক, হালকা টোকা দিলেই যেন গলে যাবে। পরক্ষণেই স্বস্তির শ্বাস ফেলল ফায়ান। যাক, বাঁচা গেছে। বেচারি আরিমা কি জানে ফায়ান কিভাবে কথা কাটালো? জানবে কিভাবে? সে তো স্বপ্নের পুরুষটাকে নিয়ে কল্পনার জগতে ভাসছে। ফায়ান কিভাবে আরিমার ব্যাপারে আগে থেকে জানে? এটা আরিমা খেয়ালই করলো না। রামিসার ব্যাপারটা একদম তার মাথা থেকেই বেরিয়ে গেছে। ফায়ান নিজেই এসব করেছে। নিজের ফুলের মতো আদুরে বউটাকে সে কাঁদতে দেখতে পারে না, বুকের ভেতর ধুকপুক করে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আরিমা। হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসছে সে। তাকে দেখেই মোহনা চেঁচিয়ে ওঠে, আরে পুষ্ট মা, আর একটু ঘুমালে কি হতো বল দেখি, মাথা ব্যথা করবে যে। আরিমা প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে নিল। সমস্যা নেই আন্টিরা। হ্যাঁ গো ভাবি, মেয়ের কাণ্ড দেখেছো? সাত সকালে কিভাবে উঠে গেছে। সোনালির কথায় হালকা হাসলো আরিমা, তারপর চটপটে কণ্ঠে বলল, সমস্যা নেই আন্টিরা, আমার কিছুই হবে না, অভ্যাস আছে। তাহলে টেবিলে গিয়ে বস, আমরা খাবার আনছি। বলেই সোনালি আরিমাকে টেবিলে বসিয়ে রেখে কিচেনে চলে গেল। আরিমা একবার অসহায় চোখে তাকালো তাদের দিকে। সে জলদি এসেছিল ফায়ানের খোঁজে। লোকটা সাত সকালে কোথায় গেল? সোনালি আর মোহনা মিলে খাবার এনে টেবিল ভরে ফেলল। আরিমার চোখ কপালে, এত এত আইটেম, এর মধ্যে রামিসা আর তার পছন্দের খাবারও আছে। আরিমা একবার চোখ মেলে মোহনা আর সোনালির দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করছে। মোহনা আর সোনালি এসে আরিমার দুই পাশে দাঁড়ালেন। তারপর মায়াভরা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিস মা, আমরা তোদের খুঁজতে ব্যর্থ হয়েছিলাম। এই হাতে তোদের কত খাইয়েছি, কত রাত নিজের সাথে নিয়ে ঘুম পাড়িয়েছি, কত খেলেছি তোদের সাথে, এই রকম হবে ভাবিওনি। বলতে বলতে দুজনেই মুখে আঁচল চেপে কাঁদতে লাগলেন। এ কি মা, তোমরা পুষ্পের সামনে এভাবে কাঁদছো কেন? জিশানের কথা শুনে আরিমা তার দিকে তাকালো। যতবারই সে পুষ্প নাম শুনছে, ভেতরটা কেমন চমকে চমকে উঠছে। আমাকে তোমরা আরিমা বলে ডাকো, পুষ্প না। সবাই হয়তো ব্যাপারটা বুঝলো, তাই আর কেউ কথা বাড়ালো না। সব খাবার কি মেয়েকেই খাওয়াবে তোমরা? আমি আর দিশা কি দোষ করেছি? সব সময় তোমরা খাই খাই, মেয়েটা কাল থেকে না খা, জানো না? আরিমার টনক নড়ল। নেতা সাহেবও খাননি কাল থেকে। কোথায় গেলেন তিনি? মোহনা এবং সোনালি সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। তখনই ফায়ান এসে ধপ করে আরিমার পাশের চেয়ারে বসে পড়ল। আরিমা এক ভুরু উঁচিয়ে ফায়ানের কাণ্ড দেখে যাচ্ছে। ফায়ান পরপর খাবার দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কি করছেন এসব? এত খাবার কিভাবে খাবো আমি? মাথা গেছে। ফায়ান কিছু না বলে ইশারা করলো খাওয়ার জন্য। আরিমা অসহায় চোখে তাকালো সবার দিকে। বাকিরা মিটিমিটি হাসছে। হুট করে ভেড়ার ছানার দলের আগমন। এক এক করে সবাই চেয়ারে বসে গেল। আরিমা সবার দিকে তাকিয়ে বলল, কি রে ভেড়ার দল, তোরা আমার শ্বশুরবাড়ি কেন এসেছিস? হুম হুম। আফ্রিদের কথায় বাকিরা হেসে দিল। এসেছো ভালো হয়েছে, এবার চুপচাপ খাও সবাই। ফায়ানের কথায় সবাই তার দিকে তাকালো। তারপর সিমরান আফ্রিদকে ফিসফিসিয়ে বলল, দোস্ত, নেতা গোসল করেছে, কিন্তু আমাদের নেত্রী করেনি কেন? আফ্রিদ ধড়াম করে কিল বসিয়ে দিল সিমরানের পিঠে। হুট করে আরিমার কাশি উঠে গেল। তাড়াতাড়ি করে ফায়ান এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। তারপর সিমরান আর আফ্রিদের দিকে তাকিয়ে বলল, এটা খাওয়ার সময় আলতু ফালতু পেঁচাল পাড়ার সময় না, তাই অহেতুক বাক্য উচ্চারণ না করে চুপচাপ খেতে শুরু করো। সিমরান আর আফ্রিদ নিজেদের দিকে চাওয়াচাই করলো। তারপর একসাথে আরিমার দিকে তাকালো। আরিমা তাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে। আরিমার থেকে চোখ সরিয়ে তারা সবার দিকে তাকালো। সবাই মিটিমিটি হাসছে। সিমরান বুঝে গেল কথাটা সে জোরেই বলে ফেলেছে। আফ্রিদের দিকে তাকিয়ে সে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। আফ্রিদ চোখ দিয়েই খুন করে ফেলবে যেন।
দুজনেই আবার সামনে তাকিয়ে দেখতে পেল ফায়ান তাদের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে দুজন তড়িঘড়ি করে খেতে নিল, কিন্তু বিপত্তি বাঁধল, খাবার গলায় আটকে গেছে। দুজনেই কাশতে লাগলো। ফায়ান দুজনকে 2 গ্লাস পানি এগিয়ে দিতেই দ্রুত খেয়ে নিয়ে হাঁপাতে লাগলো তারা। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, যদিও তোমরা শয়তানের থেকে কম না। আফরিত মাথা দুলাতে দুলাতে সায় জানালো। পরক্ষণে সে ঝট করে মাথা তুলে ফায়ানের দিকে তাকালো। আর একটু আগে তাকালে হয়তো ফায়ানের ঠোঁটের কোণে ঝুলে থাকা মুচকি হাসিটা দেখতে পেত সে। সবাই যে যার মতো খেয়ে যাচ্ছে। হঠাৎ ফারহার চিৎকার সবার ঘোর ভাঙল। বাঁচাও, ওকে মেরো না, পুড়িও না ওকে প্লিজ। ভাইয়া বাঁচিয়ে নাও ওকে, মেয়েটা যে মারা যাবে ভাইয়া প্লিজ। আরিমা আর ফায়ান একসাথে খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ালো। ফায়ান বোনের কক্ষের দিকে ছুটলেও আরিমা ঠায় দাঁড়িয়ে আছে। থেমে থেমে কেঁপে উঠছে সে। আফরিত আরিমার হাত ধরে উপরের দিকে যেতে লাগলো। ফারহার রুমের সামনে সবাই দাঁড়িয়ে। ফায়ান কাউকে যেতে বারণ করেছে। আরিমা তবুও ঢুকে গেল ভেতরে। ফায়ান ফারহার মাথাটা বুকের সাথে চেপে ধরে তাকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। ফারহার শরীর কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আরিমা গিয়ে ফারহার পাশে বসলো। আরিমাকে এক পলক দেখে ফারহা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। হাউমাউ করে কাঁদতে লাগলো ফারহা। আমি পারিনি আরো, আমি পারিনি আপুকে বাঁচাতে। আমি দেখেছিলাম তাকে আরো, আমি পারলাম না তোর কলিজাটাকে বাঁচাতে। আমি পারিনি, আমি পারিনি। ফারহাকে 2 হাত দিয়ে জাপটে ধরে নিজেও কাঁদতে লাগলো আরিমা, কিন্তু তা হলো শব্দহীন কান্না। এদিকে ফায়ানের অবস্থা নাজেহাল। 2 কলিজার টুকরোকে একসাথে কাঁদতে দেখতে পারছে না সে। শান্ত হয়ে যা ফারু, কিচ্ছু হয়নি, দেখ আমি আছি না। তারপর ফায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি দ্রুত গাড়ি বের করুন, ওকে হসপিটালে নিতে হবে। বলতে বলতেই আরিমা বুঝতে পারল ফারহা জ্ঞান হারিয়েছে। সে চট করে ফায়ানের দিকে তাকালো, তারপর বলল, আপনি ফারহাকে কোলে নিয়ে বের হন, আমি গাড়ি বের করছি। বলেই আরিমা ফারহাকে ফায়ানের কাছে দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। ফায়ান একবার আরিমার যাওয়ার পথে তাকিয়ে ফারহাকে কোলে তুলে নিল। আরিমা গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে আছে। সে জানে ফায়ানের দুর্বলতা ফারহা, এ অবস্থায় তাকে ড্রাইভ করতে দেওয়া উচিত হবে না। ফায়ান আরিমাকে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখে খানিক চমকালো। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, ফাস্ট। ফায়ান গাড়িতে উঠতেই আরিমা গাড়ি ছেড়ে দিল। অতি দ্রুত গাড়ি চালাচ্ছে সে। আর ফায়ান বোনের মাথা উড়ুর উপর রেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। তার বোনের সুস্থ হওয়া কি দুঃসাধ্য? সবাই হসপিটালের করিডোরে অপেক্ষা করছে। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে ফায়ান। বারবার এদিক সেদিক পায়চারি করে যাচ্ছে সে, স্থির হয়ে দাঁড়াতে পারছে না। আরিমা ফায়ানের কাছে গিয়ে তাকে ধরে নিজের পাশে বসালো। চিন্তা সব সমস্যার সমাধান না নেতা সাহেব, অপেক্ষা করুন, ভালো কিছু হবে। ফায়ান কিছু বলার আগেই ডাক্তার বেরিয়ে এলো। ফায়ান দৌড়ে গেল তার কাছে। দেখুন এমপি সাহেব, আপনি হয়তো জানেন মিসেস ফারহান কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তা বাজেভাবে প্রভাব ফেলে তার মাথায়। ফায়ান একটা ঢোক গিলে ডাক্তারকে বলল, বুঝিয়ে বলুন। অপারেশন করতে হবে। অ্যাক্সিডেন্টের কারণে মাথায় ক্ষতের জন্ম হয়েছে আস্তে আস্তে। ওকে যে মেডিসিন দেওয়া হয়েছিল টাইম মাফিক নেয়নি হয়তো। ইমার্জেন্সি অপারেশন না করাতে পারলে রোগীর ভারসাম্য হারাতে পারে। আপনার কি অপারেশন করাতে রাজি? ফায়ান এক পা পিছিয়ে গেল। আরিমা তাকে এক হাতে ধরে নিয়ে ডাক্তারকে বলল, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমি রাজি। ডাক্তার চলে যেতেই ফায়ান বোনের কাছে ছুটে গেল। অক্সিজেন মাস্ক লাগানো ফারহার, তবুও দেখতে বেশ মায়াবী লাগছে। ফায়ান বোনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, কি থেকে কি হয়ে গেল বোন? আমি যদি সেদিন তোকে রেখে না যেতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। কেন আইসক্রিমের বায়না ধরেছিলিস তুই? ফায়ান একটু থেমে আবার শক্ত কণ্ঠে বলতে লাগলো, এসব পরিস্থিতির জন্য যারা দায়ী আমি তাদের ছাড়বো না। কুকুরের মতো রাস্তায় পিটিয়ে মারবো তাদের। সৌহার্দ্য ফায়ান খানকে তারা চিনে না, চিনবে এবার। দরকার হলে গোটা বিশ্ব দেখবে সৌহার্দ্য ফায়ান খানের হিংস্রতা। হ্যালো ভাইয়া, তুমি দ্রুত দেশে আসো, বোনের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? তুমি আসো প্লিজ। বলতে বলতে আরিমার গলা ধরে এলো। আমি এখনই এমার্জেন্সি টিকিটে দেশে আসছি। আরিমা ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল। তার এখনো অনেক কাজ বাকি, যে তার মধ্যে অন্যতম কাজ হলো ভাঙা সংসার জোড়া লাগানো। ফারহার অপারেশন হচ্ছে, পরিস্থিতি গুমোট হয়ে আছে। ফায়ান একটা চেয়ারে চুপচাপ বসে আছে, তার পাশে আরিমা বসে। মোহনা আর সোনালি এই ব্যাপারে কিছু জানে না। তাদের ফোন দিয়ে বলা হয়েছে সব ঠিক আছে, তোমরা একটু দোয়া করিও শুধু।
ফিরোজ আর জাভেদ খান দেশের বাইরে চলে গিয়েছিলেন ফায়ানের বিয়ের পরপরই, তাই তারা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। বেলা, সিমরান এক কোণে দাঁড়িয়ে আছে, মনির, শুভ, আফরিদ তারা ফায়ানের থেকে কিছুটা দূরের চেয়ারে বসে আছে। সবাই আল্লাহর নাম জপছে। ইতিমধ্যে একজন নার্স বেরিয়ে এসেছে। আরিমা ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, পেশেন্টের কি অবস্থা? সব ঠিক আছে তো? জি ম্যাম, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া করুন আপনারা। আরিমা পিছাতে পিছাতে ফায়ানের পাশে আবার বসে পড়ল। তখনই হুড়মুড়িয়ে নাদিম এলো। সবাই তার দিকে এক পলক তাকালো। এমত অবস্থায় ভীষণভাবে চমকালো যেন সবাই। নাদিমের চোখ দুটো ফোলা ফোলা, একদম ফুটবলের মতো। গাল, নাক একদম লাল টকটকে হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ফায়ান উঠে দাঁড়ালো, তারপর নাদিমের হাত ধরে তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। সবাই একটু অবাক হলেও পাত্তা দিল না কেউই। সবাই আল্লাহর কাছে দোয়া করছে যেন ফারহা সুস্থ হয়ে তাদের সাথে ফিরে আসে। নামাজ শেষ করে দোয়ায় প্রচুর কাকুতি মিনতি করছে ফায়ান, যেন তার বোনটা সুস্থ হয়ে যায়। ফারহাকে সেই অবস্থায় দেখতে পারে না, কলিজাটা ছিঁড়ে যায় তার। দোয়া শেষ করে নাদিমের দিকে তাকালো ফায়ান, তারপর হালকা হাসলো। এদিকে বোকা নাদিম চোখের পানি এড়াতে ব্যস্ত। সে কি জানে দ্য গ্রেট সৌহার্দ্য ফায়ান খান তার মনোবাসনা জেনে গেছে। ফায়ান নাদিমকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। নাদিম প্রথমে ভড়কালেও এবার হু হু করে কেঁদে উঠল। কান্নার প্রকোপে শরীর ঝাঁকি দিয়ে দিয়ে উঠছে তার। ফায়ান নাদিমের কান্না থামাচ্ছে না। কাঁদুক, তার বোনের জন্য কেউ কাঁদছে, এটা কি তার সৌভাগ্য নয়? ফায়ান আগে থেকেই জানতো নাদিম ফারহার প্রতি দুর্বল, তাই নাদিমকে বারণ করেছিল সে যেন ফারহার থেকে দূরে থাকে। বাধ্য নাদিম সেটাই করেছিল। প্রথমে ভালো লাগাকে বিসর্জন দিয়ে দিয়েছিল, কিন্তু এটা উল্টে ভালো লাগা থেকে ভালোবাসায় কবে যে রূপ নিয়েছে ছেলেটা আদৌ জানে কিনা সন্দেহ। ফায়ান আর নাদিম দুজনেই মসজিদ থেকে বের হয়ে হসপিটালের দিকে যেতে লাগলো। সাথে গাড়ি আনেনি তারা, হেঁটে হেঁটেই এসেছিল। যদিও মসজিদ বেশি দূরে নয়, 10 মিনিটের মতো লাগে, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। তারপর দলবল বেঁধে কয়েকজন লোক এসে পাবলিক প্লেসেই তাদের কিডন্যাপ করে ফেলে। সব এত তাড়াতাড়ি হলো যে আশেপাশে সবাই হক চকিয়ে গেল। যে কয়জন ফায়ানের সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে আসছিল তাদের পা জোড়াও থেমে গেল। মুহূর্তেই আবহাওয়া গরম হতে লাগলো। প্রেসের লোকেরা হুট করে দল বেঁধে কোথা থেকে এলো কেউ বুঝতে পারছে না। মানুষের ঢল বয়ে যাচ্ছে যেন। এই মুহূর্তে ঘটে যাওয়া তাজা খবর, মাননীয় তরুণ এমপি সৌহার্দ্য ফায়ান খান আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাদিম হাওলাদারকে ভরা জনসম্মুখ থেকে কিডন্যাপ করা হয়। কেউ কিডন্যাপারদের দেখতে পায়নি, তাদের মুখে ছিল কালো রঙের মাস্ক। সবাই মর্মাহত। কোন শত্রুতার রেস ধরে এমপিকে কিডন্যাপ করা হলো? বিপক্ষ দলের নেতা রায়হান শেখ এখনো নিখোঁজ হয়ে আছে, তার খবর কেউ পাচ্ছে না। এর পিছনে উনি নেই তো? আরও শোনা গেছে সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোন ফারহা খান বর্তমান ঢাকা সিটি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি তার বোনের ব্যাপারে অত্যন্ত পজিটিভ। এই অবস্থায় তাকে কে কিডন্যাপ করতে পারে? কি উদ্দেশ্য তাদের? কিডন্যাপাররা কি জানতো তিনি বোনের অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়েছেন? বাকি খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন। আফরিদ একটু বাইরে গিয়েছিল, তারপর টিভিতে এই খবর দেখে দৌড়ে এলো সে। কি হয়েছে আফরিদ, হাঁপাচ্ছিস কেন? মনিরের কথায় কান দিল না সে, হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত জলদি আয়। বলেই আরিমার হাত ধরে দৌড় লাগালো। টিভির সামনে দাঁড় করিয়ে দিল সে আরিমাকে। মুহূর্তেই আরিমার চোখ মুখ শক্ত হয়ে এলো, রাগে শরীর তীর তীর করে কাঁপছে তার। পরক্ষণে বাঁকা হাসলো সে। খোলা তো কেবল শুরু, মাছ মাত্র বড়শিতে আটকা পড়েছে, এত তাড়া কিসের? এদিকে আরিমাকে হাসতে দেখে আফরিদ ভুরু কুঁচকে তাকালো, তারপর হন্যে হয়ে বলল, দোস্ত কিছু কর, নইলে যদি তারা ফাহান স্যার আর ভাইয়াকে কিছু করে বসে। আরিমা আফরিদের মাথায় গাঁটটা মারলো। যা ভাইরা, কিছুই হবে না, চল দেখি অপারেশন সাকসেসফুল হতে আর কত সময় বাকি। ফায়ান পিট পিট করে চোখ খুলল। একটা গ্যারেজে রাখা হয়েছে তাকে, পাশে নাদিকেও চেয়ারের সাথে বেঁধে রেখেছে, কিন্তু ফায়ান শরীরে ব্যথা পাচ্ছে কেন, যেন একদম ছিঁড়ে যাচ্ছে শরীর। ভাই, আপনার শরীরে সব কিসের দাগ? ফায়ানও হালকা চমকালো, শরীরে লালচে দাগ পড়ে গেছে। কিছু একটা ভাবলো ফায়ান, তারপর বলল, কি করবে আর, এমনিতে তো গায়ে হাত রাখার স্পর্ধা নেই, আসলে এরা কাপুরুষের দল। ভাই, আপনি বেশি ব্যথা পাচ্ছেন।
না, অল্প। নাদিম জানে এই অল্প মানেই বেশি, কারণ ফায়ান সহজে ব্যথার কথা স্বীকার করে না। ফায়ানকে এই অবস্থায় দেখতে তার কষ্ট হচ্ছে। কিন্তু ভাই আমাদের এখানে কে আনলো? বের হবো কিভাবে আমরা? ওদিকে ফারাহ ম্যাম অপারেশন থিয়েটারে। ফায়ান ভুরুকুচকে নাদিমের দিকে তাকালো। তোমাকে কে বলেছে আমার বোন অপারেশন থিয়েটারে? ও বাসাতেই আছে। আমাদের এখান থেকে ছাড়াতে আমার বউ আসবে। বলেই ফায়ান মিষ্টি করে একটা হাসি দিল। নাদিম ড্যাব ড্যাব করে তাকিয়েছে ফায়ানের দিকে। লোকটার মাথা খারাপ হয়ে গেল না তো? ভাই ফারাহকে আমরা অপারেশন থিয়েটারে রেখে এসেছি। হ্যাঁ তো? নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেল। এটা কি আসলেই ফায়ান নাকি অন্য কেউ? আরিমা অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর গুনে গুনে 3টা টোকা দিল দরজায়। সাথে সাথে দরজা খুলে ফারহা বেরিয়ে এলো। সবাই মানে কেউ কিছুই বুঝতে পারছে না রুগী কিভাবে বাইরে বের হতে পারে। ফারুক, তুই কিভাবে? এতক্ষণ তো তোর মাথা কেটে ডাক্তারের অপারেশন করার কথা। আব্বে শালা চুপ। আরু, তুই জলদি গাড়ি বের করতে বল। বের করা আছে, চল সবাই। কিন্তু আগে বাসা যাই, তারপর বলছি, কুইক। তারপর সবাই আস্তে ধীরে নিচে এসে গাড়িতে উঠে পড়লো। আরু, এটা তোর 3rd টাইম আমাদের সাথে। জোরে চালা, লাগা টান। ফারহার কথায় আরিমা হাসলো। তারপর ধুলো উড়িয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে তারা যাওয়ার পরেই একটা লোক হসপিটালে প্রবেশ করলো। মুখে মাস্ক পরা, আচরণে চোর চোর ভাব দেখা যাচ্ছে। কে এই লোক? আরু, হচ্ছেটা কি? আমরাও যেতে চাই তোর সাথে, প্লিজ। মাথা খারাপ? তোদের নিয়ে আবার বিপদে পড়ি? কিন্তু শোন না, আমরা তোর হেল্প করব। কোশ্চিন কালো না, আমি যাচ্ছি। আর খবরদার বাড়ির বাহিরে যেন কেউ না বের হয়। আরামকে দেখে রাখিস। মুহূর্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো আরিমান। তার বোনও যাওয়ার সময় এভাবেই বলে গিয়েছিল, কিন্তু সে আর ফেরেনি। আরিমাও কি তবে ফিরবে না? না না, তাকে যে ফিরতেই হবে। আরহামের জন্য হলেও তাকে ফিরতে হবে। এটা যে তার বোনের শেষ স্মৃতি। ব্যাপার কিছু অর্ধ ফাহান খান, ব্যথা করছে শরীরে? খুব ব্যথা বুঝি? আহারে, একজন নেতা সামান্য একটা মানবের কাছে ধরা খেয়ে বসে আছে। ফায়ান কিছু না বলে তাকিয়েছে রাজের দিকে। কোনো বাক্যই উচ্চারণ করছে না সে। কি হলো নেতা সাহেব, কথা বলছেন না কেন? বলুন বলুন, আজকে পর তো আর চাইলেও কথা বলতে পারবেন না। ফায়ান তবুও চুপ, কোনো রা অবধি কাটছে না। নাদিম একবার ফায়ানকে দেখছে তো আরেকবার রাজকে। ইচ্ছে করছে এখানেই আটকে পুঁতে ফেলতে। আচ্ছা, কথা বলতে চাইলে বলো না, তোমাকে তো আর জোর করতে পারি না। আফটার অল তুমি আমার ভালোবাসার মানুষের নেতা সাহেব। বলেই খিক খিক করে হাসতে লাগলো রাজ। হুট করে ফায়ান উচ্চস্বরে হাসতে লাগলো। হাসতে হাসতে যেন বেহুশ হয়ে যাবে। রাজ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়েছে তার দিকে। ফায়ানের হলোটা কি? কোনো চাল চালছে না তো? কিরে, বোন হারানোর শোকে পাগল হলি নাকি? মানেটা খুব সহজই। ফারাহকে মারার জন্য হসপিটালে লোক পাঠিয়েছি। ফায়ান ফিক করে হেসে দিল। রাজ এবার তেতে উঠল। চুপ কর তুই, আজকে তোকে এখানেই শেষ করে দেবো আমি। তোর লাশও কেউ খুঁজে পাবে না। একটু থেমে আবার বলল, তারপর আমার আরুকে নিয়ে দূরে চলে যাব আমি, বহু দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। বলেই পাগলের মতো হাসতে লাগলো রাজ। তার সাথে পাল্লা দিয়ে ফায়ানও হাসছে। তাই রাজ হাসি থামিয়ে দিল। সাথে সাথে ফায়ানও থেমে গেল। রাজ আবার হাসতে লাগলো। ফায়ান আর নাদিমও সাথে হাসছে। মনে হচ্ছে এরা ট্যুরে এসেছে, এতে হাসাহাসি করছে। আসলে কিন্তু এখানে কিডন্যাপে রের সাথে দুজন কিডন্যাপ হওয়া মানুষ আছে। কারো কি বোঝার সাধ্য এটা? পড়ন্ত বিকেল, চারপাশে রোদের ঝাঁঝালো রশ্মি কমে গিয়ে মেঘের গুড়ুম গুড়ুম ডাক শোনা যাচ্ছে। হয়তো অচিরেই বৃষ্টি শুরু হবে। তীব্র গরমে অতিষ্ঠ হওয়া লোকজন এখন ঠান্ডা আবহাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, যেন প্রচুর শান্তি এসে ধরা দিয়েছে। আরিমা বাইক থেকে নেমে নিশাদকে ইশারা করলো যাতে করে সে বাইকটা লুকিয়ে রাখে কোথাও। নিশাদও তাই করলো। এরপর আরিমা বলল, তুই এখানে কোথাও লুকিয়ে থাক, আমার কাছে ব্লুটুথ আছে, বাইরে সব আপডেট দিবি। আর কি কি বলেছি মনে থাকে যেন। সঠিক টাইমে এন্ট্রি না নিতে পারলে। আরে নো চান্স, আমি পারবো, দেখিস তুই সাবধানে যা। আর পারলে ইয়াররিংটা চুল দিয়ে ঢেকে রাখিস, যদি বুঝে যায় ওটা ব্লুটুথ। আরিমা ভুরু নাচিয়ে বলল, তুই বুঝেছিস? না, তুই একটা গোয়েন্দা হয়ে যেহেতু বুঝিসনি, ওই মাথা মোটা ক্রিমিনালটা বুঝবে না। থাক, আমি গেলাম। আরিমা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে আর মনে মনে তুখর গালি দিচ্ছে ফায়ানকে। ব্যাককেল নেতা সাহেব, কত করে বললাম আমি চাই আমি চাই। না, উনি তো আমার কথা ধরবেনই না। না জানি কত কষ্ট দিচ্ছে আমার নেতা সাহেবকে। আমি গেলে কি হতো?
বলে কি না আমার বউয়ের এত বড় রিস্কের কাজ বর হিসেবে আমি গ্রাহ্য করতে পারছি না। আসছে আমার স্বাদের বরমশাই, একটা চুমু দিতে গেলে 10 বার ভাবে। আরিমা কোনো মতে গ্যারেজের সামনে একটা মোটা গাছের পিছনে এসে দাঁড়ালো। কি করবে এখন? সামনে যে কয়টা মোটা বডিগার্ড দাঁড়িয়েছে তাও ইয়া বড় বন্দুক হাতে নিয়ে। আরিমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো, ভাবছে সে কিভাবে ভেতরে যাওয়া যায়। সাডেনলি তার বুদ্ধির দরজা খুলে গেল। মোট 4 জন গার্ড সেখানে। আরিমা পা টিপে টিপে আরেকটু কাছে গেল তাদের। এখান থেকে খানিক উঁকি দিয়ে গ্যারেজের দরজা দেখতে পেল সে। ভাগ্যে সেখানে শুধু মোটা মোটা গাছ, নইলে কি করতো সে? পায়ের কাছে থাকা একটা ইটের টুকরো নিয়ে ডান দিকে ছুঁড়ে মারলো আরিমা। ভারী ইটটা গিয়ে কিছু দূরে পড়লো আর ঝপ করে একটা শব্দ হলো। এতে গার্ডগুলো সতর্ক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর কিছু একটা ইশারা করলো। 2 জন এগিয়ে গেল সেদিকে। বাকি 2 জন ডান দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কোনো হেলদোল নেই এদিকে। আরিমা এটাকেই সুযোগ ভেবে ফুরুত করে ভিতরে ঢুকে গেল। গার্ড 2টার মনে হলো বাতাসের গতিতে কেউ পিছন দিয়ে গেল, কারণ স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাতাস লাগছিল। তবে তারা ভেতরে যেতে পারবে না, বসের অনুমতি নেই। আরিমা আস্তে আস্তে পা টিপে টিপে গ্যারেজের ভিতরে ঢুকে গেল। 2টা রুম এখানে। একটাতে গাড়ির বিভিন্ন জিনিসপাতি রাখা, আরেকটাতে বসার জায়গা বানানো হয়েছে। সেখানেই আছে ফায়ান, নাদিম। আরিমা সেই রুমে ঢুকেই চমকে গেল। এ কি হাল তার নেতা সাহেবের? শরীরে দাগ বসে গেছে, ঠোঁট কেটে রক্ত ঝরে শুকিয়ে গেছে। আরিমা দৌড়ে ফায়ানের কাছে গেল। এদিকে কারো অস্তিত্ব টের পেয়ে ফায়ান মাথা উপরে তুলল। আরিমাকে দেখে বক্ষস্থলে শান্তি অনুভব করলো যেন সে। বউ এসেছো? দেখো তোমার এক্স আমার কি অবস্থা করেছে। অসহায় কণ্ঠে কথাটা বলল ফায়ান, কিন্তু আরিমা চটকে গেল। আপনার মাথা, আপনি নেতা হলেন কিভাবে? এরকম করে মারলো আর আপনি বসে বসে মার খাচ্ছিলেন? বা বাবা। ফায়ান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, তাহলে তো ওরা আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যেত বউ। ফায়ানের বারবার বউ ডাক নিশাতের কাছে দারুণ লাগছে। সে ব্লুটুথের মাধ্যমে সব শুনতে পাচ্ছে। ওপাশ থেকে সে হেসে কুটি কুটি। শাট আপ, বেয়াদবের মতো হাসছিস কেন? আরিমার ধমকে নাদিম, ফায়ান একে অপরের দিকে চাওয়াচাই করলো। ফায়ান ইশারা করতেই নাদিম ঠোঁট উল্টালো। সে কিছুই জানে না। আপনাদের হলো কি? আমি ব্লুটুথে কথা বলছি। কিন্তু তোমার কানে তো ব্লুটুথ নেই বউ। আরিমা রেগে ফায়ানের গলা চেপে ধরলো। আবার যদি বউ বউ করে জব করতে থাকলে এখানে মেরে রেখে যাবো বলে দিলাম। জলদি বাঁধন খোলো। ফায়ানের গম্ভীর কণ্ঠে আরিমা খানিক নড়ে চড়ে দাঁড়ালো। তারপর এক এক করে 2 জনের হাতে পায়ের বাঁধন ছুরি দিয়ে কেটে ফেললো। হাত দিয়ে রশি খেলা অসম্ভব ছিল। ফায়ান ছাড়া পেতেই উঠে দাঁড়িয়ে আরিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আরিমা নিস্তব্ধ পুতুলের মতো দাঁড়িয়েছে। নাদিম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্লজ্জ বেহায়া পুরুষ, ছাড়ুন, এখানে ঢং করা হচ্ছে। আশ্চর্য। ছাড়বো না। কতক্ষণ বউ ছাড়া ছিলাম জানো? পুরো 5 ঘন্টা হবে। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। ভাগ্যিস ঠিক সময়ে এসেছো। আরিমা ছাড়াতে চেষ্টা করেও পারছে না। এত বড় জোয়ান মর্দা গরুর থেকে ছাড়া পাওয়া কি চারটিখানি কথা? ফায়ান যদি জানে আরিমা তাকে গরু বলেছে, নির্ঘাত পেটাবে। আরিমাও জড়িয়ে ধরলো ফায়ানকে। ফায়ান আরিমার গলায় মুখ গুজেই বলল, ওদিকে সব ঠিক তো? বেচারি আরিমা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। ফায়ান আরিমার অবস্থা দেখে ফিক করে হেসে দিল, কিন্তু তার হাসির সাথে অন্য কারো হাসির শব্দও শোনা গেল। বাহ, দুজনে এখানে রোমাঞ্চ শুরু করে দিয়েছ, ভালো তো। কথাগুলো বলতে বলতে রাজ রক্তচক্ষু নিয়ে আরিমা আর ফায়ানের দিকে তাকালো। আরিমা তা দেখে কুটিল হাসলো। তারপর উঁচু হয়ে ফায়ানের গালে একটা চুমু দিল। তো তাতে তোর প্রবলেম কি? রাজ রাগে হিসিস করছে। আমাকে ছাড়া তুই কাউকে স্পর্শ করতে পারিস না, এটা আমি হতে দেব না। রাজ যেই আরিমার দিকে এগোতে যাবে তখনই ফায়ান ছুটে গিয়ে একটা লাথি মেরে রাজকে ফেলে দিল। তারপর কণ্ঠে গম্ভীরতা এনে বুলিয়া ওড়ালো, নিজের লিমিটে থাক। ওটা ক্রস করা তোর জন্য খুব একটা সুখকর হবে না। রাজ রেগে মেগে উঠে এসে ফায়ানকে ঘুষি দিতে যাবে, তার আগেই ফায়ান তার হাত মুচড়িয়ে ধরল। ভেবেছিস কি কাপুরুষের মতো অজ্ঞান থাকা অবস্থায় আঘাত করেছিস বলে নিজেকে বীর পুরুষ ভাবছিস? আরে সোনা, সো স্যাড। ফায়ান এত জোরে রাজের হাত চেপে ধরেছে যে সে ব্যথায় চিৎকার করে দিল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না মুখ দিয়ে, কারণ আরিমা তার মুখে কাপড় পুরে দিয়েছে। নাদিম ভাইয়া, জলদি জলদি রশি আনুন, পাশের রুমে আছে।
নাদিম দৌড়ে পাশের রুম থেকে রশি এনে দিল আরিমার হাতে। তারপর তিনজন মিলে সুন্দর করে রাজকে বেঁধে ফেলল। তারপর সামনে থাকা টেবিলের উপর বসে পড়ল ফায়ান আর আরিমা। আরে নাদিম দুলা ব্রো, বসেন এখানে। মানে বুঝিনি ভাবি। এখন না বুঝলেও চলবে, এই গাধাটার শরীরে শক্তি আছে বলতে হবে, নইলে এত ছুটাছুটি কিভাবে করতে পারে? তিনজন মিলে পাততেও হিমশিম খাচ্ছিলাম। ওকে টাইট করার জন্য আমি এক সৌহার্দ্য ফায়ান খানই যথেষ্ট। নাদিমা গলা খাকারি দিল। ফায়ান সেদিকে তাকিয়ে বলল, আমি জানি নাদিম তুমি এখানে আছো, অযথা গলা খাকারি দিও না। নাদিমা হতাশ হলো ভীষণ রকম। নির্ঘাত ফায়ানের মাথায় সমস্যা হয়েছে, সে শিওর। কি ভেবেছিস রাজ, তুই নেতা সাহেবকে এখানে এনেছিস? আরে পাঠা, রামছাগল কোথাকার, এটা আমাদেরই প্ল্যান ছিল। কাল রাতে আমরা প্ল্যান করেছিলাম যে ফারহাকে মিথ্যে অসুখের নাম করে হসপিটালে নিয়ে যাব, সেখানে ফায়ান অভিনয় করবে। সে দুর্বল হয়ে পড়েছে ভীষণভাবে, চারপাশে খবর ছড়িয়ে যাবে ফায়ান খানের বোনের অপারেশন হচ্ছে। এর মাঝে ফায়ান প্ল্যান অনুযায়ী নামাজ পড়তে গেল, আর তোরা লোকেরা তাকে কিডন্যাপ করলো, আর তোর লোকেরা তাকে কিডন্যাপ করলো। আসলে সব কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে, তুই ছিলিস শুধুমাত্র একটা গুটি। রাজ রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে তাদের দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। আরিমা রাজের কাছে গেল, তারপর তার পকেট হাতড়ে ফোনটা বের করলো। রাজ ভীষণ নড়াচড়া করার চেষ্টা করছে বিধায় আরিমা ফোনের কর্নার দিয়ে তার মাথার এক কোণে বাড়ি দিল একটা। রাজ ব্যথায় চোখ মুখ খিঁচে নিয়েছে। কাউকে মেসেজ দিল আরিমা, তারপর আবার টেবিলের উপর উঠে পা নাড়াতে নাড়াতে বলল, আহারে নিশান্ত রাজ শেখ, বাবা রে, বাপের আদরের ঘরের দুলাল। কি ভেবেছিস আমি বুঝি আজও সেই বোকা ফুল? ফুলের মালিককে মেরে তুই ফুলটাকে চালাক করে দিয়েছিস। তোর পাপের শাস্তি পাবি তুই। এত এত পাপ তোর, তুই আসলেই একটা কিট। না হলে কেউ ভালোবাসার মানুষকে মারতে পারে, তাও আগুনে পুড়িয়ে। বলতে গিয়ে আরিমার গলা ধরে আসছিল, কিন্তু আজ তো দুর্বল হলে চলবে না। হঠাৎ রুমে একজনের প্রবেশে নাদিম আঁতকে উঠল। নতুন করে আবার কোনো বিপদ? এত দেরি করলি কেন? আরে তুই তো বলে দিয়েছিস আসতে, আমি আর একটু চেক করে ভিতরে ঢুকলাম, এই নে। বলে আরিমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল নিশাত। এবার যা, ওর শার্টটা খোল। ফায়ান আরিমার দিকে তাকালো, চাচ্ছেটা কি এই মেয়ে? এই তুমি চাচ্ছ কি? অন্যের বডি কেন দেখবে বউ? তাইলে আমারটা দেখো। নাদিম আর নিশাত ফিক করে হেসে দিল। এদিকে আরিমা চোখ পাকিয়ে তাকালো ফায়ানের দিকে, কিন্তু ফায়ান সেদিকে তোয়াক্কা না করে বলল, বলছো না কেন? আজকে আমি যা করব তাতে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না, চুপচাপ বাচ্চাদের মতো বসে থাকুন। তারপর আরিমা ফায়ানের কানে ফিসফিস করে কিছু বলল। ফায়ান চমৎকার একটা হাসি দিল, যেন সে প্রচুর খুশি হয়েছে। কি হলো ভাই, ভাবি আপনার কানে কি বললো যাতে করে এত খুশি আপনি? ফায়ান পা দুলাতে দুলাতে বলল, বউ বলেছে বাসায় গিয়ে চুমু দেবে। নাদিম সিটকে সেখান থেকে সরে এলো। ভাই চরম বেহায়া হয়ে গেছে, না হলে এই কথা আমাকে বলে দিতে হবে? নিশাত ইতিমধ্যে রাজের শার্ট খুলে দিয়েছে, মানে ছুরি দিয়ে কেটে ফেলেছে। বাহ দোস্ত, এর বডি তো জবরদস্ত, এর জন্য তো মেয়েরা হুমড়ি খেয়ে এর উপর পড়ে। আরিমা চোখ পাকিয়ে তাকালো নিশাতের দিকে। ফায়ান পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যের বডির দিকে নজর দিও না, নিজে দিচ্ছে তো দিচ্ছেই, আমার বউকেও দেয়াচ্ছে। আরেকবার এসব আলতু ফালতু কথা শুনলে নিউ মার্কেটের রাস্তায় খালি গায়ে দাঁড় করিয়ে আসবো তোমায়। ফায়ানের কথায় নিশাতের কাশি উঠে গেল। আরিমা ঠোঁট চেপে হাসছে। বেচারা নাদিম মুখ লুকিয়ে ওপাশ ফিরে হাসছে। আরিমা হাতের নতুন ধারালো চকচকে ছুরিটা নিল। ছুরিটা ওপাশ ওপাশ করে দেখতে লাগলো। না চলবে মানে দৌড়াবে। আরিমা ছুরিটা নিয়ে রাজের কাছে গেল, তারপর সামনে রাখা চেয়ারে বসে পড়ল। ছুরিটা আস্তে আস্তে পেট থেকে ঘোরাতে ঘোরাতে গালে এসে থামালো। 1 সেকেন্ড ছুরিটা সেখানে রেখে জোরে একটা টান দিল গাল বরাবর। সাথে সাথে কিছু রক্ত ছিটকে আরিমার মুখে এসে পড়ল। আরিমা পাগলের মতো শরীরে আঘাত করে যাচ্ছে রাজের, যেন আজ ছুরির আঘাতেই শেষ করে ফেলবে সে রাজকে। এদিকে সে নিজেই রাজের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, তবুও থামার নাম নেই। সারা শরীরে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। পরিবেশ নিস্তব্ধ। ফায়ান নিজের মতো চুপচাপ টেবিলের উপর বসে আছে, কারণ তার বউ যে বলেছে ভালো বাচ্চার মতো বসে থাকতে, তাহলে বাসায় ফিরে চুমু দিবে। নাদিম আরিমার কাণ্ড দেখছে। এসব কত দেখা তার। নিজের হাতেও সে কম খুন খারাপি করেনি, তবে যাদের মেরেছে তারা কেউই ভালো ছিল না, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। কিন্তু বিপত্তি হচ্ছে নিশাতের বেলায়।
বেচারা গোয়েন্দা ঠিক, কিন্তু চড় থাপ্পড় লাথি ছাড়া গভীর কিছু কখনোই করে না সে। কিন্তু এখন এসব দেখে হার্ট রীতিমতো ড্রাম বাজানোর মতো বিট হচ্ছে। এরকম কিছু দেখবে সে কখনোই ভাবেনি। আরিমা এত ভয়ঙ্কর হয়ে উঠল কেন হঠাৎ? এদিকে আরিমা ছুরির পোষ দিতে দিতে মুখ থেকে নিয়ে পেট অবধি যেন ক্ষতবিক্ষত করে ফেলেছে। একটু হয়রান হয়ে সে চেয়ারে বসলো, তারপর নিষাদকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই তার। এই ছেলে গেল কই? আরিমা রাগে সেদিকে তাকালো। এ মা, এভাবে চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই গোয়েন্দা, তুই ভয় পাচ্ছিস? ছি, সে মনিও। ছাপড়ি কোথাকার, এভাবে কেউ কাউকে মারে? ইস, আপনি কি ছাপড়ি! চুপ কর, টিস্যু দে। নিষাদ টিস্যু বক্স এগিয়ে দিল, তারপর আবার দু হাতের মাধ্যমে মুখ ঢেকে নিল, কিন্তু রাজের দিকে আর তাকালো না। রাজ এখনো গোঙাচ্ছে। হঠাৎ আরিমার একটা কথা শুনে সেদিকে চমকে তাকালো নিষাদ। তার দ্বারা কিছুতেই পসিবল না। কি হলো? যা, ওর মুখ ধর। কোশ্চিন কালেও না, এখান থেকে পালাচ্ছি আমি, থাক তুই। আচ্ছা শোনো শোনো, একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর কাটতে পারিস তো ভেবে দেখব। কি সেই প্রশ্ন?